আজ আমি আমার ভাইকে মেরেই ফেলবো। আজকের দিনটা ওর জীবনের শেষ দিন হবে। মাসি, এই অর্ধেক মাছটা দাও। কি বোন, হাফ কিলো তো নাও, 250 তো একজনেরই হবে। জানি মাসি, একজনের জন্যই দরকার, দাও। মাছের কারিটা শুধু আমার ভাই শিরিষের জন্যই বানাবো। আমি শিরিষকে জিজ্ঞেস করছি ও আমাদের সাথে যাবে নাকি। ওই শিরিষ, ওঠ। শিরিষ, কি হয়েছে মা? শোন, আমি আর গৌরী মন্দিরে যাচ্ছি কীর্তন শুনতে। সারাদিন ওখানেই থাকবো। ঘরে কিন্তু রান্না হবে না। তুই আমাদের সাথে যাবি? হ্যাঁ, কিরে, যাবি নাকি? আরে যাও না তোমরা। আচ্ছা মা শোনো, আমার জন্য মাছের কারি আর ভাত বানাও। এখন বাইরে যাব, ফিরে এসে খেয়ে নেবো। আরে এখন কি রান্না করবে? যেতে দেরি হয়ে যাবে তো। আরে বললাম তো বানিয়ে রেখে যাও। আমার খুব মাছের কারি খেতে ইচ্ছে করছে। এসব কীর্তন বিত্তন অনেক হয়। আরে 7:30 বেজে গেছে। আরে সেটা তো প্রত্যেক দিনই বাজে। যাও তাড়াতাড়ি বানাও, আর খুব মাছের কারি খেতে ইচ্ছে করছে। গৌরী, এই মাছ খাওয়ার জেদ করছে। তুই তাড়াতাড়ি বাজারে যা, একটু মাছ এনে দে আমায়। মা, তুমি মন্দিরে যাও, আমি তাড়াতাড়ি মাছ এনে মাছের কারি বানিয়ে দিচ্ছি। আরে বাবা না, আমি করে দেবো ওর জন্য। তুই তাড়াতাড়ি যা। মা, আমি যাচ্ছি, তুমি একটা কাজ করো, ভাতটা বসিয়ে দাও। আমি তাড়াতাড়ি মাছের কারি বানিয়ে মন্দিরে আসছি। শোন, রান্নাটা ভালো করে করবি, ফিরে এসে খাবো আমি। গৌরী যেটা করতে যাচ্ছিল তার পরিণাম কি হতে পারে সেটা গৌরী কল্পনাও করতে পারেনি। সে আজ পর্যন্ত পায়নি যে হত্যাটা সে করতে চলেছিল সেটা কতটা ভয়ঙ্কর আলোড়ন ফেলতে পারে। আশা করছি যখন আমি আর মা বাড়িতে পৌঁছবো ততক্ষণে শিরিষ মরে যাবে। আমি নিজেকে প্রস্তুত করছিলাম নাটক করার জন্য। যখন শিরিষের লাশটাকে চোখের সামনে দেখব। আমি চাইছিলাম তুই আমার সাথে চল। খুব ভালো হয়েছে তুই আমার সাথে গেছিস। যদি আমাকে কোনো প্রশ্ন করা হয় তার উত্তরগুলো আমি আগেই তৈরি করে রাখছিলাম। শিরিষ একাই ঘরে আছে। দেখ, ও আবার খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। মা, আমার কাছে আরেকটা চাবি আছে, আমি খুলছি। হ্যাঁ, দেখ, আমি যা ভেবেছিলাম ঠিক তাই করেছে।
খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। ওর তো কোনো কাজই নেই, শুধু খাওয়া আর ঘোরা, খাওয়া আর ঘোরা। দেখ কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এখন সবকিছু আমাকে পরিষ্কার করতে হবে, ভালো লাগে না আমার আর। ওর আর কি, দেখ কিভাবে ছড়িয়ে ছিটিয়ে নোংরা করে গেছে। এইসব দেখার জন্য ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে। ওর আর কি, সারা জীবন ধরে আমি এটাই করব। ও নোংরা করবে আর আমি মা হাতটা তাড়াতাড়ি ধো। কেন? না, তুমি হাত ধুয়ে নাও মা। আরে হাত তো আমি ধুয়ে নেবো, কিন্তু কেন বলছিস? না, তুমি এত এঁটো তুলো সারা জীবনই তো এই কাজই করেছি। আর কি করেছি আমি? রোজ সন্ধেবেলা তো কাউকে না কাউকে নিয়েই আসছে। এই তো জীবন। মা, মা, কি হয়েছে গৌরী? শিরিষ, শিরিষ, শিরিষ ওঠ, শিরিষ ওঠ না, শিরিষ। আরে কেন দাঁড়িয়ে আছিস? যা গিয়ে বিষ্ণু দাদাকে ডেকে আন। শিরিষ, 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 শিরিষ ওঠ। এ নড়ছে না তো বিষ্ণু দাদা। গৌরী, একবার দেখো তো ও নিঃশ্বাস নিচ্ছে কিনা। না নিচ্ছে না তো। তুই তাড়াতাড়ি গাড়ি চালা। সিগন্যাল ফিগন্যাল কিছু দেখার দরকার নেই, শুধু গাড়ি চালিয়ে যা। শিরিষ, শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, আমি জানি। শিরিষ, শিরিষ মরে গেছে। শিরিষ বাবা ওঠ না, শিরিষ ওঠ না বাবা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু। সরি, পেশেন্টের এখানে আসার আগে মৃত্যু হয়েছে। মরে কি করে মরে যেতে পারে আমার ছেলে? সরি, কিন্তু উনি মারা গেছেন। কিন্তু ডাক্তারবাবু, আমরা যখন ওকে নিয়ে এসেছিলাম তখন তো ওর নিঃশ্বাস পড়ছিল। যখন আমার টেবিলে আনা হয় তার আগেই উনি মারা গেছেন। ডেড অন অ্যারাইভাল ডিক্লেয়ার করেছি আমরা। মা, পুলিশকে ইনফর্ম করতে হবে। পুলিশ? ওকে, হ্যাঁ। এই মৃত্যু সন্দেহজনক, আর আমরাও এই মৃত্যুর কারণ জানি না। এই কেস পুলিশ হ্যান্ডেল করবে আর পোস্টমর্টেম হবে। শিরিষ এখানেই পড়েছিল স্যার। বাইরের ঘরটায় দেখলাম কয়েকটা দেশি মদের বোতল। ও কি মদ খেতে বসেছিল? জানি না স্যার, আমি আর মা তো মন্দিরে গেছিলাম। যখন বাড়ি এলাম তখন দেখলাম এই অবস্থা। গৌরী, তোমার ভাই একা একা তো নিশ্চয়ই 7 বোতল খেতে পারবে না। কার সাথে বসেছিল? আমি জানি না স্যার। মাছের কারি আর ভাত খাবে বলেছিল, আমি রান্না করে দিলাম। আমি জানি না ও কাকে বাড়িতে এনেছিল। আপনি চিনতেন নিশ্চয়ই ওর বন্ধুদের, যাদের সাথে বসে ও মদ খেত? 3-4 জন বন্ধু ছিল ওর। একজন নিখিল পাওয়ার, মিহির আর জুনেদ আর ওই পারের ছেলে জোসেফ। আমরা ওদের সাথে কথা বলতে চাই। আপনার কাছে ওদের ফোন নাম্বার আছে? দেখুন, পোস্টমর্টম রিপোর্ট থেকে আমরা মৃত্যুর কারণটা জানতে পারবো, কিন্তু তার আগে এদের সাথে কথা বলতে হবে। আমার কাছে কারো ফোন নাম্বার নেই। এরা এরা সবাই ভিট্টাল বাড়িতেই থাকে। দেশি মদ স্যার, আশপাশের দেশি মদের দোকান থেকে জানতে হবে এই মদ ওরা কোথা থেকে কিনেছিল। ঠিক আছে, সব কটা বোতল তোলার ল্যাবে পাঠাও। শিরিষের কোনো বন্ধুর নাম্বার আছে আপনার কাছে? না স্যার, আমি তো এটাও জানি না যে ওদের মধ্যে কেউ এসেছিল নাকি অন্য কেউ। মিহির কামলে, নিখিল পাওয়ার, জোসেফ পারেরা, জুনেদ আসলাম, এই 4 জনকে তুলে নাও ভিট্টাল বাড়ি থেকে তাড়াতাড়ি। ম্যাডাম, আসুন। এই ব্যাপারটা কিন্তু একটা মৃত্যুর নয়। আরো হয়েছে নাকি? গত 1 ঘন্টায় একেবারে শিরিষের মতো 3খানা আরও ডেড অন অ্যারাইভাল কেস হয়েছে। সাসপিসিয়াস ডেথ। তিনজনেই এভাবে মারা গেছে? হ্যাঁ, সেরকমই লাগছে। 3জনই ডেড অন অ্যারাইভাল। নিখিল পাওয়ার, জুনেদ আসলাম আর মিহির কামলে, এরা 3জনই শিরিষের বন্ধু আর 3জনই মারা গেছে। হ্যাঁ স্যার।
তিনজনেই ডেড অন অ্যারাইভাল। এছাড়াও আরেকজনের নাম এসেছিল, জোসেফ পেরেরা। ওর ব্যাপারটা কি? স্যার ওর ব্যাপারে কিছু জানি না। একজন কনস্টেবলকে পাঠিয়েছি ভিটেল বাড়িতে, ওর বাড়িতে। গৌরী, শীর্ষের 4 বন্ধুর মধ্যে থেকে 3 জন, নিখিল পাওয়ার, জুনেদ আসলাম আর মিহির কামলে, এই 3 জনের নাম আপনার মা নিয়েছিলেন। এরা প্রত্যেকে হসপিটালে মারা গেছে। 3 জনে? ওকে, হ্যাঁ। অশোক, সবকটা বোতল ঠিক করে প্যাক করো আর ল্যাবে পাঠিয়ে দাও। আর তাড়াতাড়ি খোঁজ নাও এই মদ কোথা থেকে কেনা হয়েছিল। মনে হচ্ছে বিষাক্ত মদের কেস। হ্যাঁ স্যার। মাছের গন্ধ দারুণ। চল 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 চল, আরে মাদুরটা পাত, মাদুরটা পাত, তাড়াতাড়ি মাদুর পাত। দাঁড়া করছি, এত ব্যস্ত হলে হয়? আরে শান্ত হন আপনারা। আমার কথাটা শুনুন, শুনুন এক সেকেন্ড। আরে আমার কথাটা শুনুন, শুনুন আমার কথাটা। শান্ত হন, শান্ত হন আপনারা। আমার কথাটা শুনুন, শান্ত হন আপনারা। আপনি বলুন কি হয়েছে, আপনি শান্ত হন। হ্যাঁ বলুন। জানি না কোথা থেকে মদ খেয়ে এসেছিল, তারপর এলো, বাড়িতে ঢুকলো, 2 মিনিট বসলো আর তারপর পড়ে গেল। নিখিল, 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 কি হয়েছে তোর? শুয়ে আছিস কেন? ওঠ। কতটা খেয়েছিস নির্লজ্জ? কি হলো? ওঠ। জুনেদ, এই জুনেদ, কাশিম, রুবিনা, দেখ তো জুনেদের কি হয়ে গেল। এই জুনেদ। মিহির, আরে শুয়ে আছিস কেন? ওঠ, অসময়ে শুয়ে আছিস। আরে ওর তো শ্বাস পড়ছে না। আরে তুমি কি বলছো? মিহির, 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 ওঠ না মিহির। আমার মনে হয় আপনার ছেলে জুনেদ, আপনার ছেলে মিহির আর আপনার ছেলে নিখিল, এরা 3 জনেই শিরিষ। শিরিষ ভার্গবের বাড়িতে ওর সাথে বসে মদ খাচ্ছিল। যখন শিরিষকে হাসপাতালে আনা হয় ততক্ষণে সেও মারা গেছে। কিন্তু ম্যাডাম, এই 4-4টে ছেলে একসাথে কি করে মারা গেল? জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আচ্ছা এটা বলুন, জোসেফ পেরেরা কোথায় থাকে? জোসেফ? ও তো আমাদের বিট্টুল বাড়িরই ছেলে, কিন্তু সকাল থেকে ওকে দেখিনি। বিঠল বাড়ি আর তার আশেপাশের মদের দোকানগুলোতে খোঁজ নেওয়ার পর আমরা জানতে পারলাম যে শিরিষ আর ওর বন্ধুরা ওই মদ রমাকান্তর দোকান থেকে কিনেছিল। এই থামো, থামো, খাওয়া বন্ধ কর। অশোক, সবকটা বোতল সিল করার গাড়িতে তোলো, একটাও যেন না বাদ যায়। কি হচ্ছে স্যার? কি আছে হঠাৎ এই রেড? শিরিষ ভাগবে, মিহির কামলে, জুনেদ আসলাম আর নিখিল পাওয়ার, এই 4 জন তোর কাছ থেকে মদ নিয়ে গেছিল। হ্যাঁ স্যার, এরা তো আমার বাঁধা ধরা কাস্টমার। ভোগে গেছে, এই 4 জনই দুনিয়া থেকে ভোগে গেছে। এই রে, কিভাবে স্যার? কিভাবে? চলো চলো, বেরো বেরো, সাথে সাথে গিয়ে ডাক্তারকে দেখাও। ভেজাল মদ সব, চল। না না স্যার, আমার মদে কোনো ভেজাল হতেই পারে না। তোর মদের বোতলে মদ ছিলই না, বিষ ছিল। আমার মদে কোনো ভেজাল নেই। আমার এই দোকান বহু পুরনো। গৌরী, এইসব কিভাবে? আমি জানি না অনিল বাবু, আমি নিউজে শুনলাম যে বিষ মদ ছিল। তাও জানি না। আমি কিচ্ছু জানি না। বাসের শহরের 12 তারিখ শনিবার এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। এখানে একই অঞ্চলের 4 জন যুবক বিষ মদের শিকার হয়। পুলিশ এই অঞ্চলের সমস্ত দোকানগুলোতে রেড করে এবং দোকানগুলি সিল করে দেয় এবং দোকানের সমস্ত মাল আটক করে। এই ঘটনার পর পুলিশ শহরের সমস্ত মদের দোকানগুলো বন্ধ করে দেয়। এই 4 জন যুবকের মধ্যে 3 জনের বয়স 25 এবং 1 জনের বয়স 19 বছর। আমি এদের ব্লাড স্যাম্পলস অ্যানালিসিসের জন্য পাঠিয়ে দিয়েছি। পেটে আনডাইজেস্টেড ফুডও ছিল, সেটাও পাঠিয়ে দিয়েছি। এই 4 জন মিলে শিরিষের বাড়িতে ফিশ কারি আর রাইস খেয়েছিল।
শিরিষের মা আমাদের বলেছেন এদের মধ্যে পঞ্চম আরও একজন আছে, সে এখন গায়েব, জোসেফ পেরেরা। আমাকে বলা হয়েছে যে এই গ্রুপটা মদের সাথে সাথে ড্রাগসও নিত। আমরা ড্রাগ সাপ্লায়ারকে হেফাজতে নিয়েছি। এটা তো নিশ্চিত যে এদের মৃত্যু বিষের জন্য হয়েছে। এখন ওই বিষটা কিসের মধ্যে মেশানো হয়েছিল সেটা জানার জন্য এদের বডির অংশগুলোকে সংরক্ষণ করে রেখে আমরা টেস্টের জন্য পাঠাবো, আর তারপরে আমরা বডিগুলো ফ্যামিলিদের দিয়ে দেবো। এক ফোঁটাও বিষ যদি এর থেকে আপনি পান না, তো আপনি কেস টেস্ট করতে যাবেন না, সোজা আমাকে এনকাউন্টার করে দেবেন, নাহলে আমি নিজেকেই মেরে ফেলবো। তাতে কি হবে? তোর সাপ্লায়ার, তার হোলসেলার সবার চেকিং হচ্ছে, সব স্যাম্পল সব লেভেলে চেক হচ্ছে রমাকান্ত। স্যার যত চান চেকিং করে নিন, কিচ্ছু পাবেন না। আপনি শুধু ভাবুন, যখন আপনি রেড করেছিলেন যত লোক ওখানে বসে মদ খাচ্ছিল তাদের মধ্যে কেউ মারা গেছে? কেউ তো এক ফোঁটা বমিও করেনি। কিন্তু 4 জন মারা গেছে, একজন নিখোঁজ। তাকে এই পুরো ওয়াসাই আর মুম্বাইয়ের হাসপাতালগুলোতে খোঁজা হচ্ছে। আমি তো বিশ্বাস করতে পারছি না শিরিষ আর তার বন্ধু আমার মদ খেয়ে মারা গেছে। আরে ওরা তো রোজই আমার দোকানে আসতো। স্যার, এই চারজন শিরিষ, নিখিল, মিহির, জুনেদ, চারজনই হিস্ট্রি শিটার। আর এই 5 নম্বর জোসেফ পেরেরাও চুরির কেসে বেশ কয়েকবার ভেতরে এসছে স্যার। লালার গ্যাংয়ে এরা সবাই ট্রেনিং নিয়েছিল স্যার, পরে নিজেরাই গ্রুপ বানায়। এরা 5 জনই আছে না আরো কেউ আছে এদের গ্যাংয়ে? এই 5 জনই আছে স্যার। জোসেফকে খুঁজতে গুরু খোচরকে লাগিয়ে দিয়েছি স্যার। কোনো হসপিটাল থেকে জোসেফের কোনো খবর নেই? না স্যার। আর ওই দেশি মদের দোকানের মালিক রমাকান্ত, সে কিছু বলেছে? ও স্যার বলছিল আমাকে অনেকদিন ধরে মদের দোকান চালাচ্ছে, কিন্তু এমন কখনো কোনোদিন হয়নি। বলছিল ওর মদে ভেজাল থাকতেই পারে না, তবে ওর ভাটির আর ওর সাপ্লায়ারের সব মদের বোতলগুলো টেস্টিং এর জন্য পাঠানো হয়েছে। স্যার, যারা যারা রমাকান্তের দোকান থেকে মদ খেয়েছিল তার মধ্যে কেউ কিন্তু অসুস্থ হয়নি। এরা 4 জন যখন শিরিষের বাড়িতে দুপুরে মদ খাচ্ছিল, জোসেফ ছিল না ওখানে? সেটা তো জানি না স্যার, এখনো পর্যন্ত ওর সম্বন্ধে কোনো খবর পাইনি আমরা। আর এই 4 জনের থেকে তো কখনোই কিছু জানতে পারবো না। তাহলে জোসেফের যদি এখনো কিছু না হয়, তাহলে এমনটা তো নয় যে সেই ওই 4 জনের মধ্যে বিষ মিশিয়েছে আর পালিয়ে গেছে। শিরিষের মা আর বোনকে ডাকো, তাদেরকেই জিজ্ঞাসা করা যাক যে তাদের শিরিষের সাথে কোনো গন্ডগোল ছিল। শিরিষের মা এখন সেই অবস্থাতে নেই ঠিক মতন কিছু বলার জন্য। ওর বোনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আমি আর মা যখন মন্দির থেকে ফিরলাম ততক্ষণে সব শেষ হয়ে গেছে স্যার। মাই সব কটা থালা তুলেছিল। এবার ওটা 4টে ছিল নাকি ও হতে পারে 5টা ছিল, সেটা মনে নেই। তোমার ভাই শিরিষের কি ওর বন্ধুদের সাথে কোনো ঝামেলা ছিল, কোনো মনোমালিন্য, স্পেশালি ওই জোসেফের সাথে? না ম্যাডাম, আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। তুমি চাকরি করো? হ্যাঁ স্যার, হাই এক্সপ্রেস কুরিয়ারে। তোমার ভাই শিরিষ আর তার 4 বন্ধু নিখিল, মিহির, জুনেদ আর জোসেফ 4 জনের হিস্ট্রি সিটার ছিল? হ্যাঁ স্যার। আরে হাবেলদার সাহেব, আমার মাকে ফোন করুন না, ডাকুন না ওনাকে। আরে এত তাড়া কিসের? 2-3 দিন থাকে কেন? আমি কি বলছি, পরের বার থেকে আপনার কার্ড আলাদা করে রাখবো। মায়ের দিবি বলছি। একটা নয়, 3-3টে বাইক চুরি করেছে। 3টে জায়গার সিসিটিভিতে সেটা দেখা যাচ্ছে। ব্যাস স্যার, শেষবারের মতন মাফ করে দিন, ও আর কোনোদিন এরকম এই যে করবে শুনুন না। দিদি, কতদিন মা আর মেয়ে ওই একই কথা বলবেন? আর কোনোদিন করবে না, আর কোনোদিন করবে না। কতদিন টাকা দিয়ে দিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে যাবেন? স্যার, শেষবারের মতো একটা চান্স দিন। শেষবার চান্স দিয়ে তো আমি ভুল করেছিলাম। এবার কিন্তু কমপ্লেন রেজিস্টার হয়েছে, কেসটা কিন্তু কোর্ট দেখবে। আপনারা চাইলে ওখানে জামিনের আবেদন করতে পারেন, আমি কিছু করতে পারবো না। জামিনের জন্য আবেদন করে দে। গৌরীদি বলছি, আমারটাও দিয়ে দিও না। ওর জন্যও করে দে। টাকা লাগে শিরিষ, বিলের টাকা, উকিলের টাকা, তাছাড়াও জলখাবারের টাকা। তো আমি এখানে পৌঁছবো? এত টাকা নেই শিরিষ। তোকে কতবার বলেছি যে কোনো একটা ঢঙের কাজ কর, এসব ছেড়ে দে। এই শোন, আমাকে একদম লেকচার দিবি না। যা গিয়ে টাকার ব্যবস্থা কর। ওই যে অনিল আছে না, ওর থেকে অ্যাডভান্স নিয়ে নে। তোকে তো ও নাও বলবে না। এইভাবেই অনেকবার ওকে জামিন করিয়েছি স্যার। ভাই ছিল, কিন্তু ওর ওই বন্ধুদের সঙ্গে কি ঝামেলা ছিল সেটা আমি জানি না। মৃত্যু বিষের কারণে হয়েছে। এখন বিষটা কিসে মেলানো ছিল সেটা ডিটেল পোস্টমর্টম রিপোর্টের পর জানা যাবে। মদের মধ্যেই বিষ ছিল না স্যার? মনে তো এরকমই হচ্ছে, কিন্তু আমরা শিওর নই। আচ্ছা, একটা কথা বলো, আচ্ছা কেউ কি জেনে শুনে এই কাজ করেছে অন্য কোনোভাবে? স্যার, আমি জানি না। শিরিষের সেদিন মাছের কারি খেতে ইচ্ছে করছিল। মা ভাত বানায় আর মন্দিরে চলে যায়। আমি বাজার থেকে মাছ নিয়ে আসি আর কারি বানাই, আর তারপর আমিও মন্দিরে চলে যাই। বিকেল পর্যন্ত আমরা দুজন মন্দিরেই ছিলাম। এবার আমাদের অবর্তমানে শিরিষ আর ওর বন্ধুদের মধ্যে কি ঝামেলা হয় সেটা আমরা জানি না স্যার।
ভগবান আমাকে বাঁচিয়ে নাও। আমি শুধু শিরিশকে মারতে চেয়েছিলাম। আমি জানতাম না যে এতগুলো লোক মরে যাবে। বাঁচিয়ে নাও আমাকে ভগবান। মা, জোসেফ! শিরিশ, নিখিল, জুনেদ, মিহির, চারজনই স্যার। কিভাবে স্যার? কিভাবে স্যার? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুই বেঁচে আছিস সেটাই তো আমাদের বিশ্বাস হচ্ছে না রে জোসেফ। একটু আমাদেরকে বোঝা। স্যার 22শে জুলাই আমি বাসাইতে ছিলামই না, আমি পুনাতে ছিলাম। দেখ জোসেফ, আজকে 24। সত্যি বল 22-এ কি হয়েছিল? আর দুদিন আগে তুই কোথায় নিরুদ্দেশ হয়েছিলিস? না হলে 25 তারিখে তোর লাশ কোনো নর্দমায় পড়ে থাকবে। গড প্রমিস, 22 তারিখে আমি পুনার জন্য রওনা দিয়েছিলাম। যাওয়ার সময় আমি শিরিশ আর নিখিলের সাথে দেখা করে গেছিলাম। কটার সময়? 11:30 সকালে। আরে সন্ধেবেলা যাবি, এখন থেকে যা আমাদের সাথে, মাল খাবো। মা কিন্তু আজকে মাছের কারি বানিয়েছে। আর জুনেদার মিহিরও আসছে। রমাকান্তের ওখান থেকে মদ তুলবো আর বসে যাবো। বাসে ফাটাফাটি একটা ঘুম দিবি। আরে আমার একটা আর্জেন্ট কাজ আছে, পরের রোববার পাক্কা। এই আর্জেন্ট কাজটার কোনো নাম টাম আছে নাকি? হ্যাঁ? ছবি টবি বা ভিডিও আছে তোর কাছে? আরে আইটেম ফাইটেম নয়, কাজ আছে। সত্যি সত্যি বলছি, বাড়ির কাজই করতে যাচ্ছি। আমি আসছি না, তাড়াতাড়ি কাজ শেষ করে আসছি। বুঝবো? ঠিক আছে, চল। ঠিক আছে, বাই বাই। সামনে যাস। স্যার, পুনা থেকে ফেরত আসার সময় আপনার কনস্টেবল আমাকে তুলে নিল। ওনার থেকে সবকিছু জানতে পারলাম। কি আর্জেন্ট কাজ ছিল পুনায়? ফোন কেন বন্ধ ছিল তোর? স্যার, আমি ফোনটা এখান থেকেই বন্ধ করে বেরিয়েছিলাম। কেন? যদি আমি কিছু করতাম তাহলে কেন ফিরে আসতাম এখানে? ওরা আমার বন্ধু, একসঙ্গে সবাই আমরা কাজ করি। চুরির বকরা নিয়ে ঝগড়া হয়েছিল, ওদের 4 জনকে বিষ কেন খাইয়েছিস? কি কথা বলছেন স্যার আপনি? সবাই বলছে রমাকান্তের মদে বিষ ছিল। ওটা তো ফরেন্সিক ল্যাবের রিপোর্টই বলবে। স্যার, তুই যেটা বল, তুই কোন কাজে গিয়েছিলিস? আর ফোন কেন বন্ধ ছিল তোর? দেখ জোসেফ, যদি তুই 4 জনের সাথে মদ খেতে না বসে থাকিস তাহলে তুই পাক্কা জানতিস যে ওরা মরতে চলেছে। জানতাম না স্যার। আর যদি জানতামও তাহলে স্যার কেন মরতে দিতাম? আমি ওদেরকে গিয়ে বাঁচাতাম। সবাই বলছে রমাকান্তের মদে বিষ ছিল, ওখানেই প্রবলেম। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই কি করে বুঝতে পারবি? কেননা তুই পুনায় যাসনি, তুই ওই 4 জনকে মেরেছিস। নিজে এক ফোঁটাও কিছু খাসনি, শুধু ওই 4 জনকে বিষ খাইয়ে দিয়েছিস। স্যার, আমি পুনাতে গিয়েছিলাম। আমার পার্টনার রয়েছে পুনাতে, অ্যালবার্ট। আপনি ওকে জিজ্ঞেস করতে পারেন। কে অ্যালবার্ট? বন্ধু হয় আমারও, পুনাতেই থাকে। ওর সাথেই আমার প্রোগ্রাম ছিল স্যার। কিসের প্রোগ্রাম? একটা জুয়েলারি শপ আছে কার্ভে রোডে, পুনাতে। ওই ওটাই লুট করছিলাম আমরা। এই তোর বন্ধু অ্যালবার্ট এখনো পুনেতে আছে? হ্যাঁ, ওই ওখানেই থাকে আর ওখানেই হবে হয়তো। অ্যাড্রেস আর নাম্বার দে ওর। স্যার, এফএসএল থেকে ফোন এসছে। স্যার, দোকানের সমস্ত মদের স্যাম্পেলগুলো আমরা টেস্ট করেছি, তার মধ্যে কোনো পয়জন ছিল না। সেখানে বিষের কোনো চিহ্ন নেই? না স্যার, একদমই নয়। আর ওই 7টা বোতল যেটা শিরিশ ভার্গবের বাড়ি থেকে পাওয়া গেল, সেগুলোও টেস্ট করেছি স্যার, কিন্তু ওগুলোর মধ্যেও কোনো পয়জন কিন্তু ছিল না স্যার। এটা কিভাবে সম্ভব? পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কার করে বিষের কথা উল্লেখ আছে। মানছি স্যার, আমরা এই 7খানা বোতলকে 3বার টেস্ট করেছি, কিন্তু কোথাও কোনো পয়জন ট্রেস করতে পারিনি স্যার। আর স্যার, এটাও তো জরুরি নয় যে ওই পয়জনটা এই মদের থেকেই ছড়িয়েছে। স্যার, এর মানে রমাকান্ত লিস্ট থেকে আউট? ওর মদে ভেজাল কিছু ছিল না? এই 4টে ছেলে কিন্তু ড্রাগসও নিত স্যার। কিন্তু এই 4 জন ছেলের ব্লাড রিপোর্টে ড্রাগ ওভারডোজ মেনশন করা নেই। পুনেতে জোসেফের পার্টনার অ্যালবার্ট অ্যারেস্ট হয়েছে স্যার। দুজনের জুয়েলারি সব সত্যিই লুটেছিল, জুয়েলারিও উদ্ধার করা হয়েছে। তবে এই জোসেফ আরও কিছু বলেছে স্যার। 4 জনকে কেউ মারতে চেয়েছিল? আপনিই তো বলছেন যে পয়জন দেওয়া হয়েছিল। বিষ তো দেওয়া হয়েছে, কিন্তু এরকম কে করতে পারে? স্যার, শিরিশের বোন হলো গৌরী, আর অনিল নামের বসের সাথে ওর একটা অ্যাফেয়ার চলছিল, সেটা আমি শুনেছি। এমনটাই নিখিল আর জুনেদ শিরিশকে বলেছিল। 1 বছর ধরে চলছিল। আরে মাথা মোটা, তুই আমাকে মারছিস কেন? হ্যাঁ, আরে যেটা সত্যি সেটাই তো বললাম আমি। এই নিখিল, চুপ, তোর মুখ বন্ধ করে এবার। কিন্তু একটা কথা শুনে রাখ, যেটা আছে সেটা আছে, সেটা কিছুতেই বদলাবে না। সিরিজ, তুই আমাদের কেন বলছিস বলতো? যখন আমরা দেখলাম তখন আমাদেরও বিশ্বাস হয়নি, বুঝলি? দেখ শিরিশ, শোন, তোর মাও তো ওখানেই কাজ করে না? হ্যাঁ, তাহলে ওনাকেই জিজ্ঞেস কর না কোনটা ঠিক কোনটা ভুল। তুই কেন মাথা গরম করছিস এত? আবে অনিল সেট আর গৌরী দিদি যদি লাফড়া চালেও থাকে আর মাসি সেটা যদি জানেও, তাহলে কি ওরা এই বোকাটাকে বলবে? চুপ করবি তুই? আরে কি করছিস ভাই, তুই পাগল হলি? আরে বোঝার চেষ্টা কর না, আমাদের উপর কেন রাগ করছিস?
একটা কথা মাথায় ঢুকিয়ে নে, অনিল শেঠ একজন বিবাহিত সেটেলড লোক। গৌরীদের শুধু সুযোগ দিচ্ছে ব্যাস। হ্যাঁ, ও জানে তোর বোন ডিভোর্সি, তাই ফ্রিতে মধু খাচ্ছে শালা। চুপ কর। গোটা দুনিয়া জানতো এই প্রেমের ব্যাপারে অ্যাফেয়ার আছে, আর শিরিষের ওদের দুজনের উপর ভীষণ রাগ ছিল। তাহলে এই বিষটা কে দিতে পারে? কে দিয়েছিল আর কেন দিয়েছিল? কেন দিয়েছে সেটা যে বীজ দিয়েছে তাকে জিজ্ঞেস করুন। তাকেই তো জিজ্ঞাসা করছি। তুইও তো হতে পারতিস সেটা। স্যার, ওই লাশেদের মধ্যে একটা হতাম আমি। স্যার, ওদের সাথে যাইনি তাই বেরিয়ে এসেছি বলে আমি ওখান থেকে বেঁচে গেছি। সবাই শিরিষের বাড়িতেই ছিল, ওখানেই মদ খাচ্ছিল, আর গৌরী ফিশকারি বানিয়েছিল। গৌরী? তাহলে কি গৌরী বিষ দিয়েছে? জানি না স্যার, ওই দুই ভাই বোনের মধ্যে এত বেশি পয়জন জমে গেছিল যে। গৌরীকে না, ওর বসকে ডাকো, অনিল বাবুকে। স্যার, জোসেফের কথা থেকে একটা কথা তো পরিষ্কার, আমাদের ফিশ কারি আর বাসনগুলোকেও ফরেনসিক ল্যাবে পাঠানো উচিত ছিল। ওই প্লেটগুলোর কি হয়েছিল? স্যার, সব ধোয়া হয়ে গেছিল। এতদিন আমরা মদের বোতলগুলোর উপর ফোকাস করছিলাম, আর গৌরী আর ওর মা যে বয়ান দিয়েছে আমরা সেটাকেই সত্যি ধরেছি। এই মদের বোতল আর ভাটের মদ আমরা চেক করব। ঠিক আছে। গুরু, গৌরীর পুরো হিস্ট্রি চাই আমার, বিশেষ করে 22শে জুলাইয়ের। ও কোথা থেকে ফিশ এনেছিল আর ফিশ কারি বানিয়েছিল, কোথা থেকে এনেছিল, কোথায় গেল। কিন্তু স্যার, ও তো ওর বোন ছিল। কেন? বোন ভাইকে মারতে পারে না? কিন্তু চারজনকে, এত বড় ঘটনা। মদে যে বিষ ছিল না এটা তো পাক্কা, আর ওই চারজনই ফিশ কারি খেয়েছিল ওই বাড়িতে। হ্যাঁ, এমনিতেও তো শিরিষের মা বোনের জন্য মাথা ব্যথার কারণ ছিল। তার উপর শুনলাম যে শিরিষের নাকি গৌরী আর ওর বসের অ্যাফেয়ারে চাপ ছিল। এবার ভাব। পুলিশ স্টেশন যেতে হবে। ওকে, ঠিক আছে, আসছি আমি। না না না, আমি বলবো না। অনিল, গত 4 বছর ধরে গৌরী তোমার কুরিয়ার কোম্পানিতে কাজ করছে? হ্যাঁ, ও ডিভোর্সের পর সাথে সাথে জয়েন করেছিল। ওর মা, যে কিনা 12 বছর ধরে আমার এখানে জব করছিল, সেই ওকে নিয়ে এসেছিল। আমাদের সন্দেহ যে গৌরী তার ভাই আর তার 3 বন্ধুকে বিষ দিয়ে মেরে ফেলেছে। কি? গৌরী? হতেই পারে না স্যার, গৌরী এরকম কেন করবে? কেননা তার ভাই শিরিষ তোমার আর গৌরীর অ্যাফেয়ার সম্পর্কে জেনে গিয়েছিল। মিথ্যে কথা স্যার এটা। স্যার, শিরিষ 1 নম্বরের ইউজলেস ছেলে ছিল। এক তো নেশাখোর, তার ওপর চোর। কোনো কারণ ছাড়াই ওর বোনের ওপর আর আমার ওপরে অপবাদ দিচ্ছিল। অ্যাফেয়ার নেই? গৌরী নিজের ডিভোর্সের পর খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, তারপরে আমার এখানে কাজে ঢোকে। আর এখন খুব পরিশ্রমের সাথে কাজ করছে, নিজের ভেঙে যাওয়া স্বপ্নগুলোকে আবার জোড়া লাগানোর চেষ্টা করছে। অনিল বাবু, দেখুন না, একে যদি কিছু কাজে লাগানো যায়। আপনি ওনাকে কাল থেকে পাঠিয়ে দিন, আমি দেখছি কি করা যায়। স্যার, কাকিমার কথা শুনে গৌরীর মুখের দিকে তাকিয়ে আমি ওকে এই চাকরিটা দিয়েছিলাম। জায়গা খালি ছিল না, আর খুব তাড়াতাড়ি আমি জেনে গেছিলাম যে গৌরী 4 জনের কাজ একাই করতে পারত। ও শুধু যোগ্য নয়, বরং বিশ্বাসী এবং খুব কর্মঠও ছিল। দেখতে দেখতে ও সব কাজে পারদর্শী হয়ে উঠেছিল। ডিসপ্যাচ হোক বা কাস্টমারের সঙ্গে কথা বলা হোক, শেষে আমি ওকে অ্যাকাউন্টসে বসিয়ে দিয়েছিলাম। আর এখন তো নিজেই পুরো অফিসটাকে এক হাতে চালাচ্ছে মনে হয়। ও নিজের এই জায়গাটা নিজের পরিশ্রম দিয়ে তৈরি করেছে স্যার। আমার কাছ থেকে কোনো দয়া করার কোনো প্রশ্নই ওঠে না স্যার। উল্টে আজও আমার অফিসে একাই সব কাজ সামলায়। ওকে ছাড়া অফিসটা চালানো খুব সমস্যা হয়ে যায় স্যার। স্যার, গৌরী আর আমার মাঝে কিচ্ছু নেই। হ্যাঁ, ওর বস আর একজন ভালো বন্ধু হওয়ার সুবাদে আমি ওর সিচুয়েশনটাকে বুঝতে পারি, ওকে সম্মান করি, ওর খেয়াল রাখি। স্যার, আপনি বলুন, যদি আমি সন্ধ্যাবেলা ওর বাড়িতে ড্রপ করতে যাই, তার মানে এটা নয় তো যে আমার আর ওর মাঝে কোনো অ্যাফেয়ার চলছে। স্যার, আমি বিবাহিত আর আমি আমার পরিবারে খুব হ্যাপি। আর গৌরীর মনে তো এরকম কোনো ফিলিং নেই স্যার, কিন্তু শিরিষের মনেই বিষটা ছিল। রামদেব, এটা কি? স্যার, আমি ওকে কতবার বারণ করলাম, ও তো শুনছেই না। শিরিষ, বাড়ি যা। গৌরীর সঙ্গে যা কিছু চলছে সব বন্ধ। তুই তোর এই বাজে বকা বন্ধ কর এক্ষুনি। বাজে কথা মনে হচ্ছে তোর এসব? হ্যাঁ, আমি বাজে কথা বলছি? রামদেব, পুলিশকে ডাক। মিলিটারি ডাক, চল ফোন কর, মিলিটারিকে ডাক। আয় গৌরী, আয় বাইরে, বাইরে। তুই এখান থেকে যা। গৌরী,
ওকে এক্ষুনি এখান থেকে বাইরে পাঠাও। তুই গৌরীকে বের করে দে এক্ষুনি এখান থেকে। তোর বোন যদি চাকরি ছাড়তে চায় না তাহলে সেটা আমাকে বলবে, তোকে বলতে হবে না এসে। আরে ও কেন বলবে? এই দেখ না। চুপ, কিচ্ছু বলবি না, যা এখান থেকে, চলে যা এখান থেকে। তুই রিজন দে এক্ষুনি এক্ষুনি। এই যা পেপার নিয়ে আয়, যা। হ্যাঁ দিয়ে দেবো, কিন্তু তার আগে তুই ভালো একটা চাকরি কর, 1 মাস টেক, মায়ের হাতে টাকা দে, তারপর আমি আমার চাকরিটা ছেড়ে দেবো। 1 টাকা বাড়িতে দিস না, বোনের টাকাতে ফুর্তি করিস, মদ খাস, উল্টো পাল্টা কাজ করিস, জেলে যাস। এই জামিন করিয়ে আনে না তোকে, আর তার উপরই মেজাজ দেখাচ্ছিস তুই? লজ্জা করে না রে তোর? আরে তোর তো বেশি লজ্জা করা উচিত। বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, তাও বাবু বাইরে বিরিয়ানি খাচ্ছে। ওর কি, ওর তো বিয়ে সাথে সব ভেঙে গেছে, বাড়িতে এসে বসে পড়েছে। আর তুমি তো ব্যাস ফ্রিতে ভালোই খেয়ে যাচ্ছ, ঝোপ বুঝে কোপ মারছো। হ্যাঁ আবে তুই পাকা মাঠে গোল দিয়ে যাচ্ছ। অন্য কেউ থাকলে না তার মুখ ভেঙে দিতাম আরে এক্ষুনি। গায়ে হাত দিয়ে দেখা। তোর মতো ভাই না যেন কেউ না পায়। কিন্তু ওর মতো রক্ষিত যেন সবাই পায়, তাই না? 8 আনার বেতন দিয়ে 16 আনা মজা করো। স্যার প্লিজ, প্লিজ স্যার। তুমি কি পাগল হয়ে গেছো গৌরী? নিজের ওই নির্লজ্জ ভাইটাকে তুমি জামিনে ছাড়িয়ে আনতে চাও? স্যার ভাই হয় আমার। দেখো গৌরী, আমি তোমাকে একবারও লোন দেবো না বলছি না। না তো তোমার মা কে? তোমরা দুজনে অনেক পরিশ্রম করে টাকা কামাও, আর আমার পুরো ভরসা আছে যে সময়ের আগে তোমরা টাকা ফেরতও দিয়ে দেবে। কিন্তু নিজের ওই নির্লজ্জ ভাইটাকে। ভাই মায়ের প্রাণ হয়, যদি ওকে জামিন না করাই তাহলে মায়ের অবস্থা খারাপ হয়ে যাবে। এত কিছু করতো গৌরী শিরিষের জন্য, ওকে কি করে মেরে ফেলবে? হাঁপিয়ে গিয়েছিল হয়তো শিরিষের ব্যবহারে। আর ওর বন্ধুদের, ওর বন্ধুদেরও এমনি মেরে ফেলবে? ওদের উপরেও রাগ থাকতে পারে, অভিযোগ কোনো কারণে। না স্যার, আমার মনে হয় না গৌরী এরকম কিছু করতে পারে। এমনি তোমার আর গৌরীর অ্যাফেয়ারের ব্যাপারে শিরিষের যে বন্ধু বেঁচে গেছে সেই বলেছে। স্যার মিথ্যে এটা, ওরাই এসব বাজে কথা বলতো। সেটাই তো আমি বলছি, গৌরীর শিরিষের বন্ধুদের উপর রাগ ছিল, অনেক রাগ, সেই জন্য ও সবাইকে মেরে ফেললো, তাই না? স্যার এর মধ্যে জোসেফের কোনো হাত নেই মনে হচ্ছে। ওকে পুনের পুলিশের কাছে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে চুরির কেসের জন্য। গৌরী ওর ব্যাকগ্রাউন্ড চেক করে যেটা বোঝা যাচ্ছে এটা তো ক্লিয়ার। ও একবার নয় দুবার নয় নিজের ভাইকে অজস্রবার জামিনে ছাড়িয়েছে। ডিভোর্সে ছিল, সেই অ্যাঙ্গেল থেকে কিছু বেরোলো? যতদূর জানা গেছে 4 বছর আগে ক্লিন ডিভোর্স হয়েছিল। এক্স হাজব্যান্ড কে সেটা জানা যাচ্ছে না। কিন্তু স্যার ওর সাথে এই 4 জনের মার্ডারের কি সম্পর্ক থাকতে পারে? ইয়েস ডক্টর মোরে, ডিটেল পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে। ইন্সপেক্টর, পয়জন খাবারে ছিল। ওই 4 জনের পেট থেকে যে আনডাইজেস্টেড ফুড পাওয়া গেছে তার মধ্যে পয়জনের ট্রেসেস ছিল। খাবারের মধ্যে? এই 4 জনেই ফিশ কারি আর রাইস খেয়েছে। ডক্টর আপনি বলতে পারেন কি ধরনের বিষ খাওয়ানো হয়েছিল? কেননা শিরিষের বাড়িতে যে বাসন ব্যবহার করা হয়েছিল সেটা আমাদের কাছে নেই, সেটা ধুয়ে ফেলা হয়েছে। র্যাট পয়জন। স্যার, গুরুর সাথে কথা হলো। বলছিল 22শে জুলাই সকালে গৌরী প্রথমে মাছের বাজারে গেছিল, তারপর বাড়ি, তারপর মন্দির, তারপরে মন্দিরের থেকে বাড়ি ফিরেছিল মায়ের সঙ্গে। গৌরীর ফোন রেকর্ড এই মুভমেন্টের সঙ্গে ম্যাচ করে স্যার। ডক্টর মোরের বক্তব্য অনুযায়ী খাবারের মধ্যে বিষ ছিল, র্যাট পয়জন। হয়তো সেটা মাছের মধ্যে মেলানো হয়েছে, নয়তো রাইসে। প্রথম থেকে প্ল্যানিং করা হয়ে থাকবে। গৌরীর বাড়ির তল্লাশি করবো স্যার। যদি প্ল্যানিংটা আগেই করা হয় আর চালাকি করে বাসনটা ধোয়া হয় তাহলে তো চান্সেস অনেক কম পিছনে কোনো চিহ্নই রাখিনি। মা মেয়েকে আলাদা আলাদা ক্র্যাক করা হোক স্যার। হয়তো দেখা গেল দুজন মিলে এটা করেছে, বা শুধু মাও এটা করতে পারে, বা শুধু গৌরী। মা, পুলিশ স্টেশন যেতে হবে, পুলিশের কিছু জিজ্ঞাসাবাদ আছে। গৌরী, শিরিষ আরো 3টে বন্ধুকে তুমি কি বিষ খাইয়েছ? ওনারা জিজ্ঞেস করছিলেন যে আমাদের কোনো অ্যাফেয়ার আছে কিনা। আমি সত্যি বলে দিয়েছি নেই। ওনারা আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি এই কাজটা করেছো কিনা। আমি বলে দিয়েছি আমি ভাবতেও পারি না। গৌরী নিজের রক্তের সম্পর্কের ভাইকে কখনো মারতে পারে না। বিষ কোথা থেকে কিনেছিলে? আমি কারোর জন্য কোথাও থেকে কোনো বিষ কিনিনি। বিষ মদে ছিল না, বাড়ির খাবারের মধ্যে ছিল। ভাতে না ফিশ কারিতে? ভাগ্যশ্রী দেবী, ওরা কিন্তু সেটাই খেয়েছিল যা আপনারা বানিয়েছিলেন। আপনাদের মধ্যে কে খাবারে বিষ মিশিয়েছিল আর কেন? আমি আমার ছেলেকে আর গৌরী তার ছোট ভাইকে বিষ দিয়ে কেন মারবে? আপনারা পাগলের মতন কথা বলছেন। আর ওর বন্ধুরা
ওরা কি করে মরলো? আমরা মেরেছি? কি উল্টো পাল্টা কথা বলছেন? শিরিষের ওপর কোনো রাগ ছিল না, ও আগা করেই এরকমই ছিল। ও ঠিক ভুল নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। যখন বাবা ছিল তখনও এরকমই ছিল, বাবা চলে যাবার পরও একই রকম। ও এমন কিছু নতুন করেনি যে হঠাৎ করে ওর ওপর রাগ আমার ফেটে পড়বে। তোমার বিয়ে তোমার ভাইয়ের জন্য ভেঙে গেছিল? না, তাহলে কেন ভাঙলো? কিছু কারণ ছিল। কি কারণ ছিল গৌরী? আমি বললাম না স্যার, কারণটা শিরিষ ছিল না। তোমার আর তোমার ভাইয়ের মধ্যে ভালো সম্পর্ক ছিল? ছিল তার বন্ধুরা তোমার সাথে কিছু করেছে? না। তোমার বস অনিল বাবুর সঙ্গে তোমার ভাই শিরিষের কোনো ঝগড়া ছিল? খুনের একদিন আগে 21 জুলাই তোমার ভাই তোমার অফিসের বাইরে খুব ঝগড়াঝাটি করেছে। এ গৌরে বাইরে আয়! বাইরে আয় বলছি। শিরিষ, তুই কি বাইরে আয়। পাগল হয়ে গেছিস? তুই আমি এক্ষুনি বলছি চল, পাগলামি করিস না। এক্ষুনি চল আমার বলছি সঙ্গে। পাগলামি করিস না, বেরিয়ে যা এখান থেকে তুই। চল তুই এক্ষুনি আমার সঙ্গে। এইসব ফালতু চাকরি ছেড়ে দিয়ে তুই এক্ষুনি আমার সঙ্গে বাড়ি চল। তোকে হাজারবার বলেছি যে মায়ের এখন বয়স হচ্ছে, একজনের রোজগারে পুরো সংসারটা চল, চলবে চল না। রে, তুই তুই চল একটা আমার ভালো সঙ্গে। কাজ খোঁজ, আমি এই কাজটা ছেড়ে তুই দেব। আগে বল এই নোংরা চাকরিটা কবে ছাড়বি? তুই 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 এক্ষুনি এটা ছেড়ে দে আর চল আমার সঙ্গে বাড়ি চল। আমি যাব না। গৌরী চল আমার সঙ্গে। একদিন আগে হওয়াটা বড় কথা নয় স্যার, এটাও প্রত্যেকদিনই করতো। তুমি তোমার ভাইয়ের এই কাণ্ড কারখানা নিশ্চয়ই বিরক্ত ছিলে, আর তারপরে তোমার সহ্য শক্তির বাইরে সেটা চলে গেল। সহ্য শক্তিই তো ছিল না স্যার যেটা ক্রস করবে। এটা তো প্রত্যেক দিনের ঘটনা ছিল। গৌরী, তোমার বিয়েতে কি সমস্যা ছিল? তুমি গত 4 বছর ধরে তোমার ভাই শিরিষকে মারতে চেয়েছিলে। যখন তুমি ডিভোর্সের পরে বাড়িতে চলে এলে, তোমার ভাই শিরিষ তোমার এইভাবে আশাটাকে পছন্দ করেনি। তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হতো, 4 বছর ধরে ঝগড়া হতো। কোনো ঝগড়া হয়নি স্যার। আমার ডিভোর্সের সাথে আমার ভাই বা আমার মায়ের অন্য কোনো কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। আমি আমার স্বামীকে ছেড়েছি কারণ ও আমায় মিথ্যে বলেছিল। নরেন্দ্র, আমি হাঁপিয়ে গেছি, নরেন্দ্র। বিয়ের 6 মাস হয়ে গেছিল, তাও আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্কই গড়ে ওঠেনি। আমাকে ও খালি এড়িয়ে যেত। আমি আর থাকতে পারলাম না। শেষ পর্যন্ত ও আমাকে কারণটা বলল। আমার স্বামী নরেন্দ্রর মেয়েদের প্রতি কোনো আগ্রহ ছিল না, গেছিল। বাড়ির লোকরা সবসময় বলতো বাচ্চা কেন হচ্ছে না। কি উত্তর দিতাম? ওই জীবনটা আমি মেনে নিতে পারছিলাম না, সেজন্য আমি ডিভোর্স দিই আর ও রাজি হয়ে গেল। বিয়ে ছিল না স্যার, ওটা ভুল ছিল, একটা বড় ভুল। সেজন্যই আমি বিয়েটা ভেঙে ফেলি। আর শিরিষকে খুন করার কি কারণ ছিল? আমি জানি না স্যার, যে মেরেছে তাকে গিয়ে জিজ্ঞেস করুন। সব প্রমাণ ধুয়ে দেওয়া হয়েছে, আমরা শুধু মদের বোতল পেয়েছি। তো যখন বাড়ি ফিরলেন, গৌরী প্রথমেই বাসন মেজেছিল, তাই না? এটা নতুন কিছু নয়। শিরিষের এঁটো বাসন ধোয়া, ওর সব কাজ করা, এটা তো রোজকার বিষয়। আর আমি বাসনগুলো তুলে সিঙ্কে রেখেছি। ভাগ্যশ্রী দেবী, সত্যি কথা বলুন, আপনিও কি এই ঘটনার সঙ্গে যুক্ত? আপনি ভাতে বিষ মিশিয়েছিলেন নাকি আপনার মেয়ে গৌরী ফিশ কারিতে, নাকি দুজনে মিলে কাজটা করেছেন? আপনি খুব ঠান্ডা মাথায় শিরিষের লাশ পাওয়ার পর বাসনগুলোকে সিঙ্কে রেখেছিলেন, তারপর ধুলেন, আর তারপর প্রতিবেশী বিষ্ণুকে রেখেছিলেন, রাইট? না, আমরা তো জানতামই না যে শিরিষ বাড়িতে আছে। আমার তো মনে হয়েছিল ও মদ খেয়েছে, খাওয়া দাওয়া করেছে, তারপর বন্ধুর সাথে বেরিয়ে গেছে ঘুরতে, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে, যেটা ও সবসময় করে। আমরা তো এটাও জানতাম না যে ও লাশ পড়ে আছে বাথরুমে, আর আমি রেখেছিলাম বাসনগুলো সিঙ্কে। মা, তুমি হাতটা ধুয়ে নাও তাড়াতাড়ি। না, তুমি হাতটা ধুয়ে নাও মা। এবার সত্যিটা বলে ফেলুন ভাগ্যশ্রী দেবী। হ্যাঁ গুরু, বল। স্যার, সরি গৌরী, আমরা তোমাকে সন্দেহ করেছিলাম। আসলে পরিস্থিতিটাই এরকম হয়ে গেল। আমাদের মনে হয়েছিল এগুলো তুমিই করেছো, কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছি এসবের মধ্যে তুমি জড়িত নও। তুমি যেতে পারো।
তোমার মা অপরাধ স্বীকার করেছে যে ভাতের মধ্যে বিষ সেই মিশিয়েছে। এই খুনের সাথে তুমি কোনোভাবেই জড়িত নও, নিরপরাধী। তুমি যেতে পারো, আমরা তোমার মাকে গ্রেপ্তার করছি। স্যার, মা মা বিষ মেশায়নি স্যার। আমরা জানি তোমার মা বিষ মেশায়নি। মা মেশায়নি। তুমি মিশিয়েছ। হ্যাঁ, আমি মিশিয়েছিলাম মাছের কারিতে। মা শুধু আমাকে বাঁচানোর চেষ্টা করছে। আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। তোমার মা আমাদের কিচ্ছু বলেনি, সে কোনো অপরাধ স্বীকার করেনি। সেগুলো তোমাকে এমনি বলেছিলাম, কিন্তু হয়তো তোমার মা জেনে গেছে যে এগুলো তুমিই করেছো, এরকমটাই মনে করছে সে। গৌরীর ওকে মারার কি প্রয়োজন ছিল? আমি মানছি ও আমাদের খুব কষ্ট দিত, কিন্তু ও তো ওর নিজের ভাই ছিল না। গৌরী বলেনি যে ও কেন মেরেছে শিরিষকে বা ওর বন্ধুদের, কিন্তু আমরা প্রমাণ পেয়েছি যে ও ইঁদুর মারার বিষ কিনেছিল দোকান থেকে। 22 জুলাই সকালবেলা তুমি প্রথম মাছ কিনলে, তারপর নালা সোপারায় রমেশবাবুর দোকান থেকে বিষ কিনলে। খুব সাবধানে ব্যবহার করবেন ম্যাডাম। এটা শুধু বাড়ি ট্রেনেই দেবেন, তাও খুব অল্প। তারপরে হাতটা ভালো করে ধুয়ে নেবেন ব্যবহার করার পর। এটা খুব শক্তিশালী। রাত্রি ভালো করে দেখ, এদের মধ্যে কেউ এসেছিল 22 জুলাই? আরে 22 বাসাইতে যে ঘটনাগুলো ঘটেছিল, 4 জন মরেছিল না ওখানে? ওদের বিষ খাওয়ানো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো মেয়েটা। এই কি সেই? একদম। পুরো প্ল্যানিংটা আগে থেকেই করে রেখেছিলে, আর 22 জুলাই সকালবেলায় পরিণতি দিলে। তখনই আমি ভেবেছিলাম মেরে ফেলবো, যখন ও মাছের কারি খেতে চাইলো। সেদিন সকালে এমন কি হলো? আর তুমি তার বন্ধুদেরও মারতে চেয়েছিলে। আমি শুধু অর্ধেক মাছ কিনেছিলাম। মাছের কারি ওটা শুধু ওর জন্যই ছিল, বিষটাও শুধু ওর জন্যই দিয়েছিলাম। আমার কোনো আইডিয়া ছিল না যে ওর বন্ধুরাও খাবে খাবারটা। আমি শুধু শিরিষকে মরে যেতে দেখতে চেয়েছিলাম। কেননা সে ক্রিমিনাল ছিল। কিন্তু তুমি তো ছোটবেলা থেকেই সহ্য করতে। তাহলে সকালবেলা সেদিন কি হলো যে তুমি তাকে মারার প্ল্যান করলে? শিরিষ, বেরিয়ে যা। তোমার মা জানেন? আমি কাউকেই কিছু বলিনি। যখনই ও আমাকে বাড়িতে একা পেত, আমার সাথে এটাই করত। সেজন্য আমি কাজে যাই, সারা দিন কাজ করতাম, রবিবারও, যাতে বাড়িতে ওর সাথে একা না থাকতে হয়। সবসময় একই কথা ভাবতাম, যদি মা জানতে পারে তাহলে মার কি অবস্থা হবে। শিরিষের, অনিলের সাথে বা অন্য কোনো অ্যাফেয়ারের সাথে ওর কোনো প্রবলেম ছিল না। ও আমার চাকরিটা এই জন্য ছাড়তে বলছিল কারণ ও চাইতো যে আমি বাড়িতে থাকি চিরজীবন। ওর জন্যে, ওর চাহিদা মেটানোর জন্য। আমাদের মাও তো কাজ করত, কিন্তু শিরিষ কখনো মাকে আটকায়নি। তাহলে মাকে বলতে পারতে, না হলে তোমার বসকে বলতে পারতে, অনিলকে, যার উপর তুমি ভরসা করতে। আমি কাউকেই বলতে চাইনি, আর বলিও নি। আমি শুধু শিরিষকে মারতে চেয়েছিলাম। প্রত্যেক দিন ভাবতাম যে একদিন না একদিন ওকে নিশ্চয়ই মারব। আর 21 জুলাইয়ের একদিন আগে আমার প্রচন্ড রাগ হলো। তুই আগে বল এই নোংরা চাকরিটা কবে ছাড়বি? তুই 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 এক্ষুনি এটা ছেড়ে দে আর চল আমার সঙ্গে বাড়ি চল। আমি যাব না। চল আমার সঙ্গে। আমি বিষটা কেনার পরেও অনেকবার ভাবলাম যে মেশাবো না। ভাই হয়, মায়ের উপর কি যাবে? তারপর আবার ভাবলাম, ও সত্যি কি ভাই? ভাই ভাই সম্পর্কটা আবার কি? আর এটাই বাকি। আমি খুব দুঃখিত স্যার যে ওরা 3 জনও মরে গেল। আমি শুধু শিরিষের জন্য মাছের কারি বানিয়েছিলাম। আমি শুধু ওকে মারতে চেয়েছিলাম। আর তুমি কিভাবে এটা ভাবলে
যে তুমি বেঁচে যাবে, ধামাচাপা পড়ে যাবে, তদন্তও হবে না? এত কিছু ভাবিনি আমি স্যার। আমি ভাবলাম সবাই ভাববে যে সুইসাইড করে নিয়েছে ও, কিন্তু এতজন মারা যাবে এটা আমি নিজেও স্বপ্নেও ভাবতে পারিনি স্যার। স্যার, একটা অনুরোধ আছে, আপনি মা বা অন্য কাউকে বলবেন না যে আমি ওকে কেন মেরেছি। শুধু এটুকুই বলে দেবেন যে জামিন করাতে করাতে আমি হাঁপিয়ে গেছিলাম, তাই মেরে ফেলেছি। মা সত্যিটা শুনলে নিজেকে সামলাতে পারবে না। বাড়ির চার দেওয়ালের মধ্যে পরিবারের কোনো সদস্যের দ্বারা এভাবে শোষিত হওয়া একটা ভয়ঙ্কর সত্যি। লজ্জা এবং ভয় পীড়িতকে দুঃখী এবং হতাশ করে দেয়, কিন্তু সে নিঃশব্দে এই শোষণটাকে বরদাস্ত করে। কিন্তু এই নিস্তব্ধটাকেই ভাঙতে হবে, চুপ করে থাকাটা উচিত নয়। এই শোষণের দ্বারা তৈরি হওয়া শারীরিক এবং মানসিক পীড়া প্রায়শই পীড়িতকে থামিয়ে দেয়, আর সেই পীড়া থেকে ঊর্ধ্বে উঠে সম্ভাব্য সমস্ত আইনি প্রক্রিয়ায় মুক্তি এবং ন্যায় দুটোরই পুরো চেষ্টা করা উচিত। গৌরী খুনের দ্বারা নিজের কষ্ট লাঘব করতে গিয়ে আরও একটা কষ্ট ডেকে আনলো, আর এই কেসটায় গৌরীর ফেলা পদক্ষেপ আরও 3টে জীবন, আরও 3টে পরিবারকে শেষ করে দিল। লাঞ্ছনা আর কষ্টকে শেষ করা উচিত, জীবনকে নয়। আবার দেখা হবে পরের এপিসোডে। ক্রাইম পেট্রোল সতর্ক। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.